তো এয়ারপোর্টের ভিতরে আমরা আসার পরে আমার টার্মিনাল ছিল 1 নম্বর টার্মিনাল। 1 নম্বর টার্মিনাল দিয়ে প্রবেশ করব। ফ্যামিলির লোকজন এই পর্যন্ত আসতে দেয় এবং আর ভিতরে টার্মিনালের ভিতরে যেতে দেয় না। তো তারপর আমরা রিকোয়েস্ট করে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে যাই। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ভাই, ভাইয়ের ওয়াইফ, আমার আম্মা, আমার তালই আর আমার মেয়ে। তো এদেরকে রেখে যাচ্ছি, খুব কষ্ট লাগতেছে। আর যদিও আমি হায়ার স্টাডি পারপাসে যাচ্ছি, তো এভাবে আপনারা এয়ারপোর্ট এসে ট্রলি নিতে পারবেন। এখানে আমি আমার হাজব্যান্ড এই পর্যন্ত আসে আর এসে টার্মিনালের ভিতর পর্যন্ত গিয়ে যেতে যায়, যেহেতু আমি ফিমেল আমার কাছে লাগেজ থাকে। তো এইভাবে হচ্ছে আমি ভিতরে প্রবেশ করি। আর এখানে আপনারা দেখে নেবেন টিকিটে লেখা থাকে আপনাদের টার্মিনাল কত নাম্বার হবে। আর এই নিয়মগুলো যারা স্টুডেন্ট বিষয়ে আসবেন, যারা ট্যুরিস্ট বিষয়ে আসবেন বা যারা বিজনেস বিষয়ে আসবেন সবার জন্য একই, এবং একই জায়গায় হচ্ছে ইমিগ্রেশন হয়, একই জায়গায় চেকিং হয়। তো এখানে একটি বোর্ড দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলো আপনার ব্যাগে নেওয়া যাবে না। তো ওই দিন ফ্লাইটে হচ্ছে একজন ব্যাগের ভিতরে ব্লেড নিয়েছিল, তার আসলে অনেকক্ষণ দেরি হয়ে যায় ইমিগ্রেশন করতে। তো আস্তে আস্তে আমি এখানে ঢুকে যাই। ঢোকার পরে হচ্ছে এয়ারপোর্টে আমি যেহেতু ইউএস বাংলাতে আসি, ইউএস বাংলা কাউন্টারে এসে বসে থাকি। আর এই যে গেটটা দেখা যাচ্ছে এখানেই হচ্ছে ইমিগ্রেশন। ইউএস বাংলা থেকে আমার 9:30 থেকে বোর্ডিং পাস শুরু হয়। আমার হচ্ছে বোর্ডিং পাস তারা দিয়ে দেয় এবং লাগেজগুলো তাদের কাছে আমি দিয়ে দেই। এরপর আমি একটু এয়ারপোর্টে গিয়ে বসি। আর আমার ট্রাভেলের নাম্বারে গেট নাম্বার ছিল 11। আর এই লেন ধরে আমি সামনের দিকে আস্তে আস্তে হেঁটে চলে যাই। তো বাংলাদেশ ইমিগ্রেশন আমাকে কী কোশ্চেন করে, বাংলাদেশ ইমিগ্রেশন একটু মোটামুটি করাই থাকে, যেহেতু আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তাই তারা আমাকে জিজ্ঞাসা করে আমার নাম, কোন সাবজেক্ট, বাংলাদেশে কোন কলেজে পড়েছি, এখন কেন যাচ্ছি। যেহেতু আমার আবার হচ্ছে স্টাডি গ্যাপ ছিল না, কিন্তু স্টাডি গ্যাপের মতোই দেখা যাচ্ছিল, যেহেতু বাংলাদেশে সেশন জট থাকে সেজন্য। তো আমি বললাম যে না, আমার আসলে সেশন জট ছিল, আমার কোনো স্টাডি গ্যাপ ছিল না। দেন ওই অফিসার আবার আর এক অফিসারের কাছে যায়। যাওয়ার পরে ক্লিয়ার হওয়ার পরে আপনাদের বোর্ডিং পাসে লিখে দেবে যে স্টুডেন্ট ওকে। এই কথাটা কিন্তু লেখার পরে আপনি বাংলাদেশ ইমিগ্রেশন থেকে আসবেন। আর ওখানে হচ্ছে ওরা আপনাকে আরও কোশ্চেন করবে, আপনি নার্ভাস হবেন না এবং স্মার্টলি অ্যান্সার দিবেন। অন্যান্য এরপর আমরা ইমিগ্রেশন থেকে, যেহেতু এই যে গাড়ি দেখতে পাচ্ছেন বাস, আমরা এসে বাসে বসি। আর এটা 12টা প্লেন ছিল, 11টা বাসে, আমরা বাসের মধ্যে বসি। বসার পরে আমাদেরকে নিয়ে আসে প্লেনে। আর এখানে এসে কাছাকাছি থেকে এত বড় বড় প্লেনগুলো দেখতে পেয়ে একটা অন্যরকম অনুভূতি ছিল। আমি কাছে থেকে প্লেনগুলো দেখতেছিলাম আর আমরা বাস দিয়ে যাচ্ছিলাম প্লেনের কাছে। আর ওরা এই ইউএস বাংলার লোক থাকে, আপনাদেরকে ডেকেই হচ্ছে কাউন্টার থেকে নিয়ে যাবে যে ইউএস বাংলার 12টা ফ্লাইটে কারা আসেন এভাবে। তো এই জন্য আপনার খেয়াল রাখতে হবে। তো এত বড় বড় বিমান আসলে ছোটোবেলায় একবার কাছে থেকে একটা বিমান দেখার সুযোগ হয়েছিল, এখন বড়বেলায়। তো এইভাবে দেখলাম, দেখতে দেখতে যাচ্ছি। আর ইমিগ্রেশনের সময় আপনারা সব ডকুমেন্টারি হাতের কাছে রাখবেন। বাংলাদেশ ইমিগ্রেশন তো বুঝেন, একটু ভেজাল করতে চায়। এরপরে আমি সুন্দরভাবে বলে দিব আপনার কুয়ালালামপুরের ইমিগ্রেশন কি হলো, সেটাও আমি বলবো পর্যায়ক্রমে। আর ভিডিও যাতে লং না হয় সেই জন্য আমি ভিডিওটা ছোট করেছি, কারণ লং ভিডিও কেউ দেখতে চায় না। এর পরের ভিডিওতে আমি সুন্দরভাবে বলে দেব যে মালয়েশিয়া ইমিগ্রেশন কেমন ছিল। এরপরে আস্তে আস্তে আমাদের কাঙ্ক্ষিত বাসটি গিয়ে পৌঁছালো বিমানের কাছে। এই যে দেখেন আমাদের বাস থেকে যাত্রীরা ঠিক এইভাবে সিঁড়ির সাহায্যে বিমানে গিয়ে পৌঁছাচ্ছে। তো এখানে যাওয়ার সময় আপনাদের প্রত্যেকের বোর্ডিং পাসটি হাতে রাখবেন, কারণ বোর্ডিং পাস চেক করে আপনাদেরকে প্লেনে উঠতে দেবে। তো মহান আল্লাহ তাআলার নাম নিয়ে আমিও প্লেনে উঠে গেলাম। প্লেনে উঠে হচ্ছে একটু ওয়েট করতে হলো, যেহেতু ভিড় ছিল
অনেক লোক। তো আস্তে আস্তে দাঁড়িয়ে গেলাম, এই যে সিঁড়ি দিয়ে যাচ্ছি। তারপর হচ্ছে সামনে একটু ভিড় ছিল, ওয়েট করলাম, ওয়েট করে প্লেনে চড়লাম। চড়ার পরে আসলে অন্যরকম একটা অনুভূতি ছিল। আর আমার সিটটা একটু মানে কাছেই ছিল, বেশি দূরে ছিল না। দেখা যাচ্ছে যে প্লেনে ওঠার পরে 5 থেকে 6 নাম্বারের মধ্যে আমার সিটটা ছিল, যদিও জানলার পাশে ছিল না, দ্বিতীয় সিটটা ছিল। সেখানে আমার একটা অ্যাডভান্টেজ হয়, এই যে সারি ধরে আমি আস্তে আস্তে চলে আসি আমার সিটের কাছে। আর এখানে কেবিন ক্রুরা রয়েছে যথেষ্ট হেল্পফুল, তারা আপনাদেরকে অনেক হেল্প করবে। তো জানলার পাশে সিট না হওয়াতে আমার ভালো হয়, এই যে এটা আমার সিট মিডলেরটা। কীভাবে ভালো হয়, যেহেতু জানলার পাশে প্রচণ্ড রৌদ্র ছিল, তো রৌদ্রে আরও খারাপ লাগতেছিল। তাই দেখলাম যে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো আস্তে আস্তে যাত্রীরা বসার পরে প্লেন ছেড়ে দিল, আস্তে আস্তে প্লেনটা যাচ্ছে। কিন্তু যখন প্লেন যাচ্ছিল বা উপরে উঠতেছিল, আমার চোখ থেকে প্রচুর প্রচুর পানি চলে আসতেছিল, মানে কান্না পাচ্ছিল। প্লেন অনেক উপরে ওঠার পরের দৃশ্য শ্যুট করি, যদিও অনেক দৃশ্য শ্যুট করি, সব ভিডিওতে আমি নিয়ে আসিনি, কারণ অনেক বড় হয়ে যাবে ব্লগটা। তো এই যে ঢাকা শহরের সব কিছু বিল্ডিং দেখা যাচ্ছে। আস্তে আস্তে প্লেন যখন উপরে উঠতেছিল, অনেক মানে কি একটা করে শেক খাচ্ছিল বা নড়তেছিল প্লেনটা। তখন আমরা অনেক উপরে উঠে যাই, তখন মেঘের রাজ্যে শুধু মেঘ আর মেঘ ভাসতেছিল। আর এগুলো দেখতে সত্যি অসাধারণ, আলহামদুলিল্লাহ। তো কিছুক্ষণ পরে কেবিন ক্রুরা এসে আমাদেরকে লাঞ্চ দিয়ে গেল, 1:30টার দিকে লাঞ্চ দিল। তো এখানে হচ্ছে যে চিকেনও ছিল, বিফ ছিল, আর পোলাও ছিল, একটা ডেজার্ট আইটেম ছিল, পানির বোতল 2টা ছিল, চামচ, টুথপিক, এগুলো আমাদেরকে দিয়েছে। তো আমি নিয়েছিলাম বিফ, আর আমার পাশের ভাইয়াটা নিয়েছিল চিকেন, আর আমার পাশে একটা আপু ছিল। তো গল্প করতে করতে আমরা চলে যাই। এরপর আমরা চলে আসি কুয়ালালামপুর। আর আপনারা এই দৃশ্য দেখতে পাচ্ছেন কুয়ালালামপুরে। তো এইখানে ওয়াশরুমে চলে আসলাম। ওয়াশরুমগুলো এত সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন, যা ভাবা যায় না। কুয়ালালামপুরের মজার একটা ব্যাপার আছে, এই যে সিটগুলো দেখতে পাচ্ছেন, এখানে এসে আপনারা রেস্ট করতে পারবেন। ঘাড়ে পায়ে ব্যথা হয়ে গেলে একটু আরাম করে নিয়ে এখানে রেস্ট করতে পারবেন। সত্যি অসাধারণ এয়ারপোর্টটা। তো এখানে দেখেন হাঁটার জন্য আবার লিফট আছে। তো লিফটে গিয়ে আপনার হাঁটতে হয় না, লিফট আপনাকে আস্তে আস্তে করে নিয়ে যাবে। তো স্টুডেন্টের হচ্ছে কুয়ালালামপুরের এখানে এসে স্টুডেন্ট, ট্যুরিস্ট বা বিজনেস বিষয়ে যারা আসছেন, প্রত্যেকের কাউন্টার আলাদা। তো প্রত্যেকে কাউন্টারে চলে যাবেন, আলাদা আলাদা কাউন্টার। আর স্টুডেন্টদের কাউন্টার নাম্বার হচ্ছে 59 এবং 60। আমি আবারও বলছি, স্টুডেন্টদের কাউন্টার হচ্ছে 59 এবং 60 নাম্বার কাউন্টারে যাবেন। তো এখানে আমরা এরপরে এসে আমি একটা সিম কিনে নেই, আমরা যেটা বাংলাদেশি গ্রামীণ সিম বলি, এখানে ডিজি। তো ডিজি সিম কিনি ফুল মাস, ফুল প্যাকেজে কিনি, আনলিমিটেড প্যাকেজে কিনি, তাই 50 টাকা নেয়, তাই আমার একটু বেশি টাকা যায়। চাইলে আপনারা এয়ারপোর্টে 30 টাকায় সিম কিনতে পারবেন, 30-40, এভাবে একটু নিজেরা দামাদামি করে কিনে নেবেন। তো এরপরে হচ্ছে স্টুডেন্ট হিসেবে আপনি আসলে আপনার কাজ, এই যে দেখেন ইমিগ্রেশন, বাংলাদেশ ইমিগ্রেশনে একটা ছবিও তোলা যায় না। আর এখানে এসে আমি কত সুন্দর ভিডিও করতেছি, যদিও সময় স্বল্পতার কারণে আরও অনেক ভিডিও করা হয়নি, জাস্ট এইটুকুই করেছি। এরপরে আমি EMGS-এ চলে যাই। তো কুয়ালালামপুর আপনি প্লেন থেকে নামার পরে সরাসরি EMGS-এ চলে আসবেন। তো এই যে দেখেন EMGS কাউন্টারে এসে আমি অনেকক্ষণ ওয়েট করতেছিলাম। তো দেখি একটা ভাইয়া, উনিও বাংলাদেশি স্টুডেন্ট, ওনাকে দেখে ভালো লাগলো। তো আমরা এইভাবে টোটাল 3 জন স্টুডেন্ট ওয়েট করি। এসে দেখি যে এখানকার অফিসার ছিলেন না, বেস্টাফ হয়তো প্রেয়ার টাইমে গিয়েছেন উনি, কারণ তখন ছিল মাগরিবের সময়। তো EMGS কাউন্টারে আসার পরে এখানে ফোন নাম্বার ছিল, উনি আসেন না, ফোন করি তারপর চলে আসেন। এবং আপনারা এখানে আসার পরে ওই ম্যাডাম বা স্যার যারা থাকবে, স্টাফরা, ওনারাই আপনাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে আপনাদেরকে ইমিগ্রেশনে নিয়ে যাবে, সাথে ওনারা যাবে। তো সেই ক্ষেত্রে ইমিগ্রেশন ইজি হয়ে যাবে। তো ইমিগ্রেশন কমপ্লিট করে আমি যে 59 নাম্বার গেটটা আছে ওটা দিয়ে বের হয়ে
লাগেজ নিলাম। লাগেজ নিয়ে যারা হচ্ছে গ্র্যাব বুকিং দিবেন অবশ্যই এখন আপনি 3 তলায় থাকবেন, সেখান থেকে লেভেল 1-এ আসবেন, লিফটের নিচে আসবেন, এসে যে গ্র্যাবের রাস্তা এখানে। তো আমি গ্র্যাব বুকিং দিই রাতের বেলা। গ্র্যাব বুকিং দিয়ে আস্তে আস্তে আমি সুন্দরভাবে চলে আসি আমার বাসায়। আমার বাসা ছিল কুয়ালালামপুর সিটি ওয়াংসার এইদিকে। তার ভিডিওটা আমি লং করিনি, আমার দ্বিতীয় ভিডিওতে দেখবেন। বা